এই যে থিওরি পোর্শন কিন্তু সবকিছু কভার করবে। যেমন এর মধ্যে আমরা স্টাইলের ব্যাপারে জানবো। যেমন ধরো তুমি একটা অফিস ডিজাইন করতে চাচ্ছ, ধরো আর্কিটেক্টের অফিস ডিজাইন করতে চাচ্ছ, সেখানে আমাকে একটা থিম সেট করতে হবে, সেরকম সুন্দর ফার্নিচার থাকবে, কালারস হবে, ফল সিলিং আছে, পার্টিশন ওয়াল আছে, সবকিছু। এবার কতটা দেবো সেটা বুঝতে হবে, তার জন্য আমার থিম দরকার। এই থিমটা আমরা এখানে স্টাইলস এর ব্যাপারে পড়বো। মানে এই ইন্টেরিয়র ডিজাইনিং এ বেশ কিছু ফিক্স স্টাইলস রয়েছে, সেই স্টাইলের উপরে গিয়ে আমরা কাজ করতে পারি, তাহলে ব্যাপারটা কি প্রপার হয়। যেমন এখানে স্টাইলস এর মধ্যে রয়েছে ইলেকট্রিক স্টাইল আছে, রেট্রো স্টাইল আছে, মডার্ন স্টাইল আছে, কন্টেম্পোরারি আছে। এবার এর মধ্যে আমি কোন প্যাটার্নটা দিলে আমার বাজেটও আছে, তো আমার বাজেটের সাথে, আমার ডিজাইনের সাথে, আর ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সাথে তিনটাকে ম্যাচ করে আমি কিরকম দিতে পারি, তার জন্য আমরা আগে স্টাইলস এর ব্যাপারে জানবো, কোন স্টাইলে কি কাজ হয়, কিরকম ফার্নিচার যায়, পুরো টোটাল। তারপরে আমরা একটু ইন্টেরিয়রের হিস্ট্রির ব্যাপারে জানবো, মানে ফার্নিচারে কালার যে কিরকম প্রথমের যুগ থেকে এখন অব্দি চেঞ্জ হয়েছে। কারণ ইন্টেরিয়র তো আগে ওরকম ছিল না, কিন্তু তবুও লোকে ঘর ডিজাইন করতো, তো সেখানে কিরকম কিরকম জিনিস ইউজ হয়েছে, হ্যাঁ সেটার ব্যাপারে জান। তারপরে হচ্ছে এই যে আমরা কন্ট্রাস্টের ব্যাপারে বা হারমোনির ব্যাপারে জানবো, যে আমি একটা রুমকে স্মুথ এফেক্ট কি করে দিতে পারি, দেখে যেন আমার মানে কি বলবো, এরকম না লাগে যে প্রচুর ফার্নিচার দেওয়া, আবার এরকম না মনে হয় কালার্স কিরকম দেওয়া, কালার্স এর মধ্যে আবার লাইট বেশি লাগছে, এরকম মানে ব্যালেন্সটা যেন বিগড়ে যাচ্ছে। এই ব্যালেন্সটা করাই হচ্ছে মেইনলি হারমোনি সেট করা। তারপরে যেমন কন্ট্রাস্ট আমরা কি করে সেট করবো, কালার কন্ট্রাস্ট। এবার এই কন্ট্রাস্টের মধ্যেও টাইপ থাকে, যেমন টেক্সচার দিয়ে কন্ট্রাস্ট করা যায়, কালার্স দিয়ে কন্ট্রাস্ট করা যায়, শেপ দিয়ে কন্ট্রাস্ট করা যায়। এবার আমাকে তাহলে দেখতে হবে আমার ডিজাইন কেমন, কোন কন্ট্রাস্টের টাইপটা আমার সাথে যাচ্ছে, সেই অনুযায়ী আমি চুজ করতে পারবো। তো আমাকে আগে বুঝতে হবে এইটা কোথায় অ্যাপ্লাই করা যায়, কালার কন্ট্রাস্ট কোথায় অ্যাপ্লাই করতে পারি, শেপ কন্ট্রাস্ট কোথায় অ্যাপ্লাই করতে পারি, করতে গেলে আমার কি কি ডিফিকাল্টিজ আসতে পারে সেটার ব্যাপারে জেনে নেব। তারপরে যেমন মেজারমেন্টস, রুমের মেজারমেন্টস আমরা তুলবো কি করে, যেমন আমি একটা পুরো অ্যাপার্টমেন্ট 3 BHK ফ্ল্যাট আমি ডিজাইন করতে চাইছি, তাহলে পুরো এরিয়াটার আমাকে মেজারমেন্ট নিতে হবে। তার জন্য আমাকে আগে জেনে নিতে হবে যে রুমগুলোর স্ট্যান্ডার্ড মেজারমেন্ট কি হতে পারে, যেমন বেডরুমের কি মেজারমেন্ট হয়, লিভিং এর কি মেজারমেন্ট হয়, এগুলো আগে জেনে নিলাম। এবার কম বেশি যখন হবে সেটা তো জায়গা অনুযায়ী চেঞ্জ হবে। আমি 10 ফিট বাই 12 ফিটের একটা রুম আমি স্ট্যান্ডার্ড জানি বেডরুমে, এবার ধরো করতে গিয়ে দেখলে যে 14 ফিট বাই 17 ফিটের বেডরুম রয়েছে, তো তখন আমার এরিয়াটা বেশি পেয়ে যাবো, সেই অনুযায়ী ডিজাইন করতে পারবো। বা দেখা গেল ছোট হয়েছে, সেই অনুযায়ী আমাকে সেট করতে হবে, কিন্তু আমরা স্ট্যান্ডার্ড হিসাবেই আগে এগোবো। এবার যেরকম আমরা ঘরের স্ট্যান্ডার্ড মেজারমেন্ট দেখবো, সেরকম ভাবে আমরা ফার্নিচারেরও মেজারমেন্ট দেখবো। যেমন আমার ফার্নিচার গুলোর স্ট্যান্ডার্ড মেজারমেন্ট কি হওয়া উচিত, একটা টেবিলের হাইট কি হওয়া উচিত, উইথ কি হওয়া উচিত, আমি যদি স্ল্যাব এরিয়া বানাচ্ছি সেটা কতটা হওয়া উচিত, সেগুলোর ব্যাপারে জানবো। তারপরে একটু বিল্ডিং মেটেরিয়ালের ব্যাপারে জানবো, যে কি কি বিল্ডিং মেটেরিয়াল ইউজ হয়, কি দিয়ে কাজ হয়। দেখো বেসিক্যালি বিল্ডিং তো সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টরাই বানাচ্ছে, তো আমাদের এক্সটেরিয়র নিয়ে কোনো কোয়েশ্চেন নেই বা আমাদের কিছু জানারও দরকার নেই। আমাদের জানতে হবে এই যে ইন্টেরিয়রের পার্ট, যেমন ধরো কোনো ওয়ালে ড্যাম্প হয়ে রয়েছে, তুমি তার উপরে গিয়ে ওয়ালপেপার ডিজাইন করে আসলে, তখন ক্লায়েন্ট বলবে কি এই ওয়ালপেপারে সে তো খারাপ হবেই দুদিন পরে, দোষ হয়ে যাবে ডিজাইনার, যে কেন ডিজাইনারই কিছু ওয়ালপেপারে খারাপ করে দিয়ে গেছে। বিষয়টা তা নয়, এটা বিল্ডিং এরই সমস্যা। তাই জন্য আমাদের একটু নলেজ রাখতে হবে যে কি হওয়া উচিত আর কি নয়। যদি দেখছি কোথাও ড্যাম্পের চান্সেস রয়েছে, আমি ক্লায়েন্টকে সাজেস্ট করবো যে এখানে ড্যাম্প রয়েছে, হয় আপনারা ক্লিয়ার করুন বা আমাদেরকে বলুন, আমরা সেই অনুযায়ী কিছু করতে পারবো। তো এগুলো আমাদের জেনে রাখতে হবে। তারপরে যেমন ফায়ার প্রুফিং করতে গেলে কি কি মেটেরিয়াল লাগে, কি প্রসেসে ফায়ার প্রুফিং হয়। এবার চলে যাবো ইন্টেরিয়রের বেস এলিমেন্ট, মানে যেটা দিয়ে কাজ হবে, যেমন কালার্স। কালার্সে আমি মিক্সিং করবো কি করে, আমি রুমের মধ্যে যে শেডিংটা করবো সেটা আমার কি কি কালার মানে কম্বিনেশন হলে বেটার লাগবে, কিরকম ভাবে ব্যাপারটাকে করবো। তার জন্য এখানে যেমন রেড, ব্লু অ্যান্ড ইয়েলো, এই তিনটে কালার থেকে ফার্স্টে কি কালারের মিক্সিং হয় সেটা জানবো, লাইট শেড, ডার্ক শেড। এবার সেটা থেকে কিরকম ঘরের মধ্যে কম্বিনেশন যাবে সেগুলো জানবো, মানে কি কম্বিনেশন দিলে ভাল লাগবে, কোন জায়গায় কিরকম দেওয়া যেতে পারে সেইটা। আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ। এই যে টেন্ট वगैरह যেগুলো হুম আছে, এগুলো কি আপনার যেটা এখন আপনার হুম। ওইগুলো কি আমি থ্রিডিতে অ্যাপ্লাই করে 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 মানে বারবার চেক করতে পারবো? না, থিওরিতে না, আমরা ওখানে আলাদা আলাদা, আমরা যেরকম যদি সফটওয়্যার যে করছি সফটওয়্যার অ্যাপ্লাই করে দেখবো, না হলে আমরা অন্য প্রসেস রয়েছে সেখান থেকে দেখবো। যদি এখানে আমাদের অফলাইন এসে ক্লাস করছেন তাহলে তো খুবই সুবিধা, আমরা পেইন্ট নিয়ে ডাইরেক্টলি ওর মধ্যেই করতে পারবো। যদি অনলাইনে করছেন তাহলে আমরা অনলাইনে যেমন পেইন্টে করতে পারি, বা মানে ইনলি আমাদের আগে কালার কম্বিনেশনটা বুঝতে হবে, সেটা আমরা সফটওয়্যারও করতে পারি বা পেইন্টে চাইলে দেখে নিতে পারি। আচ্ছা, তারপরে যেমন টেক্সচার, কি কি ধরনের টেক্সচার হবে, কোথায় কোন টেক্সচার মোটামুটি দেওয়া যেতে পারে, মানে কালারস এর সাথে টেক্সচার মিক্স করে কিরকম ভাবে দেখাতে পারি সেটা দেখবো। লাইটস যেটা বলছি, কত ধরনের লাইটস হবে আর কোন লাইটটা কোন জায়গায় গেলে ভাল লাগবে সেটার ব্যাপারে জানবো।
মানে আমি ট্র্যাক লাইট যে কোনো জায়গায় লাগাতে পারবো না, স্কোন লাইটও যে কোনো জায়গায় লাগাতে পারবো না, স্যান্ডেলিয়ারও যে কোনো জায়গায় লাগাতে পারবো না। এবার কোনটা কোন জায়গায় যাবে, সেখানে কিরকম ওয়াটেজ দেওয়া উচিত লাইটের ক্ষেত্রে দিলে ব্যাপারটা টোটাল কিরকম লাগবে সেইটা দেখবো। আচ্ছা, তারপরে আসবে স্পেস ম্যানেজমেন্ট। আমি রুমের মধ্যে স্পেস ম্যানেজ কি করে করবো, কারণ আমি তো কিছু সরাতে পারছি না। আমি যদি বেডরুম বানাচ্ছি ধরো 10 ফিট বাই 12 ফিটের, এবার ক্লায়েন্ট বলছে আমার 7 ফিট বাই 8 ফিটের বেডই দরকার, সেখানে আমি কি করে ম্যানেজ করবো, সেটা হওয়া পসিবল না। তো আমাকে কিছু উপায় বার করতে হবে যেখানে আমি ফার্নিচার্স গুলোও রাখতে পারবো, আমার রুমের সেট আপটাও রেডি রাখতে পারবো, আবার স্পেসটাও ম্যানেজ হয়ে যাবে সেইভাবে আমি জিনিসটা। তো সেটা কিভাবে করবো এখানে আমরা শিখবো। এবার এটা শুধু অ্যাপার্টমেন্টের জন্য নয়, মানে আমরা রেস্টুরেন্ট করি, অফিস করি, ক্যাফেটেরিয়া করি, যে কোনো জায়গায় আমরা স্পেস ম্যানেজ কি করে করবো সেটার ব্যাপারে শিখবো। তারপরে যেমন পেইন্ট অ্যান্ড ভার্নিশ, আমরা পেইন্ট কোথায় কোন ধরনের পেইন্ট ইউজ করব, যদি ওয়াল পেইন্ট ইউজ করছি কত ধরনের ওয়াল পেইন্ট হয়, ফার্নিচার্স এর ক্ষেত্রে কি কি ধরনের ফার্নিচার হয়, মানে যেমন এনশিয়েন্ট এজ থেকে এখন অব্দি কি কি চেঞ্জ হয়েছে, সেগুলোর অ্যাপ্লিকেশন কি, এইগুলো জানলে কি কেউ ধরো তোমাকে বলছে যে আমি এনশিয়েন্ট স্টাইলের কোনো ইন্ডিয়ান এনশিয়েন্ট স্টাইলের আমি কোনো ঘর বানাতে চাই, রয়্যাল মোডের ঘর বানাতে চাই, তখন আমাকে ওই ধরনের ফার্নিচার বা ওই ধরনের ডিজাইন প্যাটার্নকেই ঘরে সাজাতে হবে। তো আমি এগুলো জেনে রাখলে অ্যাপ্লিকেশনের সুবিধা হবে। এটা যেমন মডার্ন ফার্নিচার রয়েছে, নতুন কি কি ফার্নিচার রয়েছে, তার স্ট্যান্ডার্ড মেজারমেন্ট কি, কিরকম ভাবে অ্যাপ্লাই করব সেটা জানবো। তারপর হচ্ছে আর্গোনমিক্স, মানে একজন মানুষ ধরি আমি চেয়ার টেবিলে বসে আছি, তো আমার চেয়ার থেকে টেবিলের ডিস্টেন্স কতটা হওয়া উচিত, চেয়ারের পিছনে কতটা গ্যাপ হওয়া উচিত, আমি যদি কিচেন ক্যাবিনেট ডিজাইন করছি তো ক্যাবিনেটের হাইট কতটা হবে, মানে যে রান্না করবে বেসিক্যালি তার হাইটের সঙ্গে ম্যাচ করে করাটাই বেটার, তাহলে তার ক্ষেত্রে অ্যাস্থেটিক হবে। তো সেরকমই এটা সবার ক্ষেত্রে, মানে সিঙ্ক বানাই, ওয়ার্ড্রোব বানাই, সবার ক্ষেত্রে আমরা কি করে স্ট্যান্ডার্ড প্রপার মেজারমেন্ট দিয়ে এবং যার জন্য বানানো হচ্ছে, যাদের জন্য ডিজাইনটা করা হচ্ছে তাদের যাতে প্রপারলি ইউজেবল হয় সেইভাবে আমরা সেট করবো। এটা হচ্ছে বেসিক্যালি আর্গনমিক্স, এটা আমরা এখানে শিখবো। তারপরে যেমন ওয়াল প্যানেল ডিজাইন, আমি ওয়াল প্যানেল কি করে ডিজাইন করতে পারবো, মানে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কি করে কি কি দিয়ে অ্যাপ্লিকেশন হয়, কি রকম ডিজাইন প্যাটার্ন হয়। ওয়াল প্যানেল তো আমরা বানাচ্ছি এখন। হ্যাঁ, হ্যাঁ, একদম। এবার যদি কোথাও ধরো দেখছো যে ওয়াল প্যানেলে করতে গিয়ে দেখছো কোথাও পুরোনো ওয়াল প্যানেল রয়েছে, সেটাকে ট্রিট করে আবার করতে হচ্ছে, তখন কি ইউজেস করতে পারে সেইগুলো থাকবে। তারপরে যেমন ডোরস, কত ধরনের ডোরস হবে, কত ধরনের উইন্ডোজ হবে, সেগুলো কোথায় কোন ধরনের উইন্ডোটা অ্যাপ্লাই করলে ভালো লাগবে সেটা জানবো। স্টেয়ার্স এর কত রকমের টাইপ হয়, কোন স্টেয়ার কোন জায়গায় যাওয়া উচিত সেটা জানবো। ফল সিলিং, ফল সিলিং এ কি কি মেটেরিয়াল থাকবে, সেই মেটেরিয়াল ওয়াইজ আমরা কোথায় কোন ধরনের ফল সিলিং ডিজাইন করতে পারি, তার কি কি ধরনের প্যাটার্ন হবে সেটা জানবো। ল্যামিনেটস, ল্যামিনেটসে কি কি টাইপ থাকবে, আমরা উডেও ল্যামিনেট ইউজ করছি, মানে ফার্নিচারেও ল্যামিনেট ইউজ করছি, ওয়ালেও ল্যামিনেট ইউজ করছি, ফ্লোরেও ল্যামিনেট ইউজ করছি, এবার কি কি টাইপের দিতে পারি, কোন টাইপেরটা হলে ভাল লাগবে, ভিনারের কি ইউজ আছে। হ্যাঁ, হ্যাঁ, ফ্লোরে ল্যামিনেট, হ্যাঁ, ফ্লোরে ল্যামিনেট তো ইউজ করা যায়। ওই ওইটা বলছেন আপনি, কি ওর নাম আছে ওর, এসপিসি? ওরকম দিতে পারি। এটা না ডিপেন্ড করে, মানে যেমন দেখো আমরা ল্যামিনেট কিন্তু ফ্লোরিং এ সব জায়গায় ইউজ করতে পারবো না, কারণ যে বাড়িতে প্রত্যেক দিন শুধুই জল দিয়ে ঘর মোছা হবে সেখানে আমরা ল্যামিনেট ইউজ করতেই পারবো না, কারণ তাতে ল্যামিনেট একদম বরবাদ হয়ে যাবে। ল্যামিনেট যে লাগাচ্ছে তাকে মেনটেন করতে হবে ব্যাপারটাকে, ওই জন্যই বেশিরভাগ জায়গায় টাইলস বা মার্বেলস এইসবই চলে যায়, তাতে কি অনেক বেশি টেকসই হয়। এবার যেখানে ধরো বাজেট কম বা ক্লায়েন্টই চাইছে যে ল্যামিনেট ইউজ করতে, সেখানে আর কি করা যাবে, সেখানে ইউজ করতে হবে। তো আমাকে টাইপ গুলো জেনে রাখতে হবে যে কোনটা কোথায় করা যেতে পারে, মানে আমি সাজেস্ট করব যেটা বেটার হবে, সবসময় আমি ক্লায়েন্টকে সাজেস্ট করবো যে এটা ওর জন্য কোনটা বেটার হতে পারে। এবার যদি যেই ক্লায়েন্ট বলছে যে না আমার এটা দরকার নেই, তখন সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাকে সাজেশন দিতে হবে উডের বা ভিনারের ইউজে কি আছে, কোথায় কোনটা ইউজ হচ্ছে। ফ্লোরিং এর ক্ষেত্রে এই যে যেরকম বলছিলাম, ফ্লোরিং এ এতগুলো মেটেরিয়াল ইউজ করা যায়, এবার কোনটা করব রিকোয়ারমেন্ট অনুযায়ী কোনটা করলে বেটার হবে সেটা আমাকে দেখতে হবে, কোন কোন মেটেরিয়াল কোথায় কোথায় যাবে। সাউন্ড প্রুফ করতে গেলে কি মেটেরিয়াল লাগবে, কোথায় সাউন্ড প্রুফিং এর জন্য বেটার মেটেরিয়াল, মানে যেমন ধরো আমি অফিসে সাউন্ড প্রুফ করছি, বোর্ড রুম, কনফারেন্স এরিয়া, এগুলোকে আমি সাউন্ড প্রুফ করতে চাইছি, তো সেখানে সাউন্ড প্রুফিং এর মেটেরিয়ালের সাথে সেটা যাতে দেখতেও ভালো লাগে, প্রেজেন্টেবলও হয়, সেটাও আমাকে দেখতে হবে। আবার রেকর্ডিং স্টুডিও যদি আমি ডিজাইন করছি, সেখানে আমাকে মানে ওয়ালস গুলোকেও যেরকম সাউন্ড প্রুফ করতে হবে, ফার্নিচার গুলোর মধ্যেও কিছু থাকলে সেটাকেও আমাকে সাউন্ড প্রুফিং এর ব্যবস্থা করতে হবে, একটু সাউন্ড আসা যায়। তো সেখানে কি কি ইউজ হচ্ছে সেটার ব্যাপারে জানবো। এয়ার কন্ডিশনার কত টাইপের হবে, তার যদি এসি ডাক্টস থাকছে সেগুলোকে আমার ফল সিলিং এর সাথে ম্যাচ করে কি করে সেট আপ করবো সেটা দেখবো। আচ্ছা, সেম ওয়ে চিমনিও, কত ধরনের চিমনি হবে, কোন চিমনিটা কোথায় যাচ্ছে, যদি আমি রেস্টুরেন্ট, ওপেন এরিয়া রেস্টুরেন্ট হচ্ছে, মানে যেমন শপিং মলে থাকে ওপেন রেস্টুরেন্ট,
তো সেইগুলোর মধ্যে তার চিমনি ডাক্স থাকবে, সেগুলোকে আমরা কি করে সেট আপ করছি আমাদের ডিজাইনের সাথে, কারণ আমাকে সবই দিতে হবে, ডাক্সও দিতে হবে, ফল সিলিংসও দিতে হবে, তো দুটোকে ম্যাচ করবো কি করে সেটা দেখবো। আচ্ছা, তারপরে আসবো বাস্তুতে। বাস্তু হচ্ছে যেরকম আমাকে সবাইকেই এখন হয়তো পাচ্ছো তুমি অনেককে, এরা বাস্তু অ্যাপ্রুভ প্ল্যান করতে চাইছে। এবার বাস্তুতে আমরা দুই রকমের জিনিস শিখবো, এক হচ্ছে প্লটিং আর এক হচ্ছে রেমিডিস। প্লটিং হচ্ছে যেখানে খালি প্লট পাচ্ছি, রুম ডিভিশনস নেই, সেখানে আমরা এই ডিরেকশন ওয়াইজ প্ল্যান করে আমি মানে কোন ডিরেকশনে কোন রুম হবে সেটা দিতে পারছি। আর রেমিডিস হচ্ছে যেমন রুম রেডি রয়েছে, সেখানে আমাকে কিছু ম্যাটেরিয়ালস বা কিছু অবজেক্ট অ্যাড করতে হলো, কিছু কালার চেঞ্জ করতে হলো, ফার্নিচারে কিছু চেঞ্জ করতে হলো, সেই টিপস গুলো আমরা দিতে পারি। তো আমরা এখানে এটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা ভ্যারি করবে, মানে প্রত্যেকের আলাদা আলাদা সমস্যা হতে পারে, আমরা স্ট্যান্ডার্ডটা জানবো যে কোন সিচুয়েশনে আমরা কি অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এটা তো হলো। আচ্ছা, এর সাথে সাথে একটা কস্ট এস্টিমেশনেরও পার্ট থাকে, যেটা আমরা সফটওয়্যারেই করবো, রেভিট সফটওয়্যার, আমি আসছি। তো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের থিওরি পার্ট। এই যদি থিওরিটা তোমার আইডিয়া থাকে, তোমার কাজ করতে কোনো অসুবিধা হবে না, কারণ তুমি নলেজটা পেয়ে গেলে আমি কি করব আর কি করব না। ব্যাস, এবার আমরা সফটওয়্যারে গিয়ে জাস্ট অ্যাপ্লিকেশনটা করব, যেটা ভাবছি সেটা দেখাতে চাইবো। এবার সফটওয়্যারে, সফটওয়্যারের মধ্যে যেরকম অটোক্যাডটা তুমি করেছো, অটোক্যাডে ইলেকট্রিক্যাল লেআউট, প্লাম্বিং লেআউট এগুলো সব করেছো, তাই তো? হুম, okay। তো এবার আমরা যদি 3D মডেলিং এ যাচ্ছি, 3D মডেলিং এর মধ্যে যেমন রেভিট সফটওয়্যারটা একটা রয়েছে। এই রেভিট আর্কিটেকচার হচ্ছে বেসিক্যালি বিম মডেলিং সফটওয়্যার, মানে এটা দিয়ে আমরা এক্সটিরিয়ার ইন্টেরিয়র দুটোই বানাতে পারি। বেসিক্যালি সিভিল ইঞ্জিনিয়ার বা মানে আর্কিটেক্ট যারা, তারা রেভিটটা বেশি ইউজ করে। এবার ইন্টেরিয়র ডিজাইনাররাও ইউজ করে, কারণ এখানে মডেলটা অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যায়। এবার এটা ছাড়াও এখানে এরকম লেআউট ডিজাইনও করা যায়, মানে আমি একসাথে 3-4টে ভিউ দেখাতে পারবো। আমি যদি বিল্ডিং ডিজাইন করছি, একসাথে 3-4টে ফ্লোর রেডি করতে পারবো। আর প্ল্যান যদি বানাই, অটোক্যাডের প্ল্যানটা এখানে নিয়ে এসে মেজারমেন্টস, লেভেলস এগুলো দিয়ে দিলে সঙ্গে সঙ্গে ওর সাথে সাথেই ওটা 3D তে হতে থাকবে, আমাকে আলাদা করে 3D বানাতে হবে। তার সাথে এখানে আমরা 3D তে সেকশন দেখাতে পারবো, এই যে দেখতে পাচ্ছি এরকম ভাবে। তাহলে কি আমার কাজ করতে সুবিধা হবে, জিনিসটা ঠিক হয়েছে কিনা সেটআপটা দেখতে পারবো, শোকেস করতে পারবো ভালো করে। এবার এখানে কিন্তু আমরা শুধু মডেলিংটা করছি। এবার যে রিয়েল লুক হয়, মানে যেমন আমরা ক্লায়েন্টকে যেটা দেখাবো একদম রিয়েল লুকের ছবি, সেটার জন্য আমরা যাব ডিজাইনিং সফটওয়্যার 3ds Max বা SketchUp, ওই দুটো ডিজাইনিং মানে মডেলিং এন্ড রেন্ডারিং সফটওয়্যার। এবার এইটাই যেরকম আমরা এক্সটেরিয়রের মডেল মানে স্ট্রাকচারটা তাড়াতাড়ি তৈরি করে নিলাম, এইগুলোতে আমি লেআউট বানিয়ে নিলাম, সেকশন করে নিলাম, এটাতে আমরা ওই এস্টিমেশনের পার্টটাও করবো। মানে এখানে এস্টিমেশনে যেমন ধরো আমি কতটা এরিয়ার কি মেজারমেন্টস, মানে যেমন ধরো আমি টেবিল বানাচ্ছি, তো টেবিলে কতটা উড লাগছে, কোয়ান্টিটি কত, প্রাইস কত, সেগুলো দিয়ে দিলে এখান থেকে আমি এস্টিমেশনটা বার করে নিতে পারবো। এটার পরে আমরা যাব হচ্ছে ডিজাইনিং সফটওয়্যারে। ঢিবিতে আমরা মডেল বানিয়ে নিলাম, ডিজাইনিং সফটওয়্যার যেরকম বললাম ম্যাক্স বা স্কেচার। এবার এই দুটোর মধ্যেও ডিফারেন্স আছে, যেমন ম্যাক্স সফটওয়্যারটায় ফার্নিচার মডেলিং এন্ড রেন্ডারিং দুটোই খুব ভালো হয়। ফার্নিচার মডেলিং বলতে এই যে আমরা ফার্নিচার গুলো দেখতে পাচ্ছি, এগুলো আমরা বানাতে পারবো, এরকম আমরা রেডিমেড মডেলও পেয়ে যাই, কিন্তু আমাদের এগুলো বানাতেও জানতে হবে, কারণ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট চেঞ্জ হতেই পারে। আমাকে তো ফল সিলিংও বানাতে হবে, পার্টিশন ওয়ালও বানাতে হবে, ক্যাবিনেটসও ডিজাইন করতে হবে, সব বানাতে হবে। তো ম্যাক্সে এটা খুব ভালো হয়, কারণ এখানে এরকম ধরনের ফার্স্টে শেপ পাওয়া যায়, এই শেপ গুলোকে আমাদের কনভার্ট করতে হয় আমার যেরকম মডেল চাই বা যেরকম ভিউ চাই সেরকম। তো এখানে এরকম 4টে আলাদা আলাদা ভিউ পোর্ট পাবো, যেখানে একটা মডেলকে আমি 3-4টে ভিউ থেকে দেখতে পাবো। আর যখন মডেল করব, তখন জিনিসটা কিছুটা ফার্স্টে এরকম দেখতে লাগবে, কোনো কালার নেই, কিছু নেই, একদম বেস মডেল। তারপরে ওর মধ্যে যখন ভিরে অ্যাপ্লিকেশন হবে, তখন গিয়ে লুকটা এরকম সুন্দরভাবে দেখতে পাবো। ভিরেটা হচ্ছে বেসিক্যালি একটা প্লাগইন, যেটা এর সাথে অ্যাড হয়ে এই লুকটা আনবে, মানে কালারস দেওয়া, লাইট এফেক্টস দেওয়া, সবকিছু। তো এখানে আমরা এই ধরনের ফার্নিচার মডেলিং শিখবো, এরকম অটোক্যাড থেকে প্ল্যান এখানে কি করে নিয়ে এসে 3D তে মানে ফার্নিচার প্লেসমেন্ট করছি সেটা শিখবো। রেভিট থেকে আমরা কি করে মডেল এখানে নিয়ে এসে তার মধ্যে ফার্নিচার অ্যাপ্লিকেশন করে রেন্ডার করব সেটা শিখবো। আচ্ছা, এইগুলো হচ্ছে কিছু মডিফায়ার যেখান থেকে আমরা শেপ গুলোকে চেঞ্জ করি। এরকম ধরনের ফল সিলিং ডিজাইন আমরা শিখবো, অনেক কি করে ফল সিলিং ডিজাইন গুলোকে করবো সেটা শিখবো। এবার এই যেমন ধরো আমি এখানে ফল সিলিং ডিজাইন তো শুধু শিখে গেলাম, মানে যদি শুধু সফটওয়্যার করছি, এবার আমার কোনটা ভাল লাগবে, লাইট কত দেওয়া দরকার, তার জন্য আমার ওই থিওরি রয়েছে, থিওরি থেকে আইডিয়া নেব, আর এখানে আমি ভিজুয়াল আইডিয়াসটা অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো। এটা যেরকম হ্যাঁ, বলুন। ড্র্যাগ এন্ড ড্র্যাগ ড্রপ করা যাবে কি, যাতে এই লাইট গুলো কত ওয়াটের আছে না, আমরা এগুলোকে ওরকম আমি অ্যামাউন্ট অ্যাডজাস্ট করতে পারবো, ড্র্যাগ এন্ড ড্রপের ব্যাপার না, মানে আমরা আমি আসছি সেটাই।
ভিড়ের মধ্যেই না আমরা লাইট অ্যামাউন্ট দিতে পারি, মানে কত ওয়াটেজে দিতে চাই সেরকম ভাবে করা যায়। কি কি মানে টোন থাকবে, হ্যাঁ হ্যাঁ মম হ্যাঁ হ্যাঁ, থাকবে? সব ওগুলো সব চেঞ্জ করা যাবে যেরকম চাই, আমি দেখাচ্ছি। এটা যেরকম পার্টিশন ওয়ালস রয়েছে, এই যে প্যানেল ডিজাইনিং, এগুলো সব বানানো শিখবো। এরপরে এই ভিড়েটাতে আসছি। ভিড়েটার মধ্যে এবার এই জিনিসগুলো আসবে। ভিড়ের মধ্যে এরকম মেটেরিয়াল স্লট পাবো, যেখানে আমরা আলাদা আলাদা মেটেরিয়াল বানাতে পারবো, মানে যেমন গ্লাস এফেক্ট, ক্রোম, তারপরে গোল্ড, মেটাল, স্টিল, যেরকম চাইছি মানে আমি মেটেরিয়াল গুলো এখানে ক্রিয়েট করব। আবার যদি টেক্সচার, ওয়ালপেপার কিছু চাই, সেগুলো আমরা এনে এর মধ্যে পুট করে তার মধ্যে গ্লসি এফেক্ট, ম্যাট এফেক্ট দেখাতে পারবো। আবার ক্যামেরা, হ্যাঁ আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছিলাম, আমরা যেমন আমি যেমন ওয়ালপেপার, হুম অবভিয়াসলি আমার তো পুরো কাজটা হয় যেমন আমরা ওয়ালপেপার অ্যাটাচমেন্ট, হুম ওয়ালপেপার লাগানো হয় এরকম। আমরা ডুকো পেন্টও শুরু করছি, হুম, ঠিক আছে? তো ওয়ালপেপার যখন লাগাচ্ছি, সাপোজ একটা ওয়ালপেপার ডিজাইনটা তো হয়তো ভিডিওতে তো নেই, না তো ওই ডিজাইনটা যদি আমি শোকেস করতে চাই ওটা কিভাবে করা যাবে? না, এই যে ওয়ালপেপারের ডিজাইনটা না, ফার্স্ট অফ অল ওর ইমেজটা অ্যাটলিস্ট আমার লাগবে, মানে একটা প্রপার ইমেজ লাগবে। ওই ইমেজটাকে আমরা এখানে সফটওয়্যারের মধ্যে অ্যাপ্লাই করব, মানে টেক্সচারটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবো, করে এবার তার মানে মধ্যে আমি আমরা চেঞ্জ করতে পারি। ফটোটা আমি মানে ফটোটা নিতে হবে একদম একদম, মানে হতে পারে যেমন ধরো আমি যদি এশিয়ান পেইন্টের টেক্সচার নিচ্ছি, তার অ্যাকচুয়াল সাইট থেকে গিয়ে রিয়েল যে টেক্সচারের ইমেজ সেটা আমার দরকার হবে। কারণ না হলে যখন আমরা এই লুকটা দেখাবো না, এই যে আমাদের রেন্ডার লুক গুলো আসছে, রিয়েল লুক, এর জন্য সবকিছুই কিন্তু মানে ইমেজেস বা কালার্স বা লাইট সবকিছুই হাই কোয়ালিটির হওয়া দরকার। আমরা যেগুলোই বানাবো ইমেজেস হলে তো একদমই হাই কোয়ালিটির দরকার, না হলে কি যখন রেন্ডার করবো ওইটা দেখতে ভালো লাগবে না। মানে তুমি হয়তো টেক্সচার বুঝিয়ে দিতে পারবে কিন্তু কোয়ালিটিটা ভালো আসবে না। যেমন ক্যাটালগ থেকে আমরা যেমন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ালপেপার, ওই একদম ফটোটা দিতে হবে না? একদম একদম, ওইটা আমি দিয়ে দিলাম। এবার তার মধ্যে আমার সেই ওয়ালপেপারটা একটু গ্লসি দেখাতে চাইলে গ্লসি দেখাবো, ম্যাট দেখাতে চাইলে ম্যাট দেখাবো, তার মধ্যে সেটাকে একটু যদি সিটি লুকে দেখাতে চাই সেটাও একটু একটু দেখানো যাবে, সেটাও করে দিতে পারি। এটা হচ্ছে ক্যামেরা পজিশনিং সেট, মানে আমরা যেরকম ভাবে রুমটাকে দেখছি সেইভাবেই ভিউ দেখাবো। তারপরে আসছি লাইটসে, যেটা তোমার ফার্স্টেই কোয়েশ্চেন ছিল। লাইটস, এখানে তুমি যে কোনো ধরনের লাইটস বানাতে পারো, কোব লাইটিং, ফল সিলিং লাইটিং, মানে স্পট লাইট দাও, এক্সটেরিয়র লাইট দাও, যে কোনো লাইট, সানরে এফেক্ট, সব লাইট বানাতে পারবে। এর কত ওয়াটেজ, মানে এই যে এই যেমন বাল্বের মধ্যে রয়েছে এটা একটু ইয়েলোইশ টোনে, ওয়ার্ম টোনে রয়েছে। আবার কোথাও যদি কুল কালার দেখাতে চাই, কোথাও যদি কালারফুল দেখাতে চাই, সব দেখাতে পারি, কোনো সমস্যা নেই। এইটা হবে রেন্ডারের প্রসেসটা, এইরকম ভাবে ব্যাপারটা আসবে। এটা রেন্ডার হচ্ছে ফাইনাল আউটপুট। আর এর সাথে আরেকটা জিনিস থাকবে 360 প্যানোরামা ভিউ, মানে এটা আমি একটা ছোট রুমকে যদি ওয়াক থ্রু এর একটা এফেক্ট দেখাতে চাই সেটা আমি এখান থেকে দেখাতে পারি। প্যানোরামা একদম, বুঝতে পেরেছি। হ্যাঁ। এবার কি হয়, ওয়াক থ্রু আমরা করব, ওয়াক থ্রুটা না বড় এরিয়ায় হলে ভালো হয়। মানে ধরো সিঙ্গেল রুমে বানাচ্ছো, সেক্ষেত্রে ওয়াক থ্রু ফার্নিচার স্পেস কম, ভালো লাগবে না, এরকম জিনিসটা আসবে। আর প্রজেক্টস এর ক্ষেত্রে যেমন আমরা এই রেসিডেন্সিয়ালে গেলে এরকম ধরনের প্রজেক্টস এর উপরে কাজ করব, যদি কমার্শিয়ালে যাচ্ছি। কটা হ্যাঁ বলো। কটা কটা প্রজেক্ট করানো হবে এটা? এই যেমন রেসিডেন্সিয়াল এর উপরে আমরা 4টে প্রজেক্ট করবো, এর মধ্যে চুজ করতে পারো মানে কোনটার উপরে করবে। মোটামুটি 4টে প্রজেক্ট রেসিডেন্সিয়াল এর উপরে থাকবে, আর 3টে প্রজেক্ট থাকবে কমার্শিয়াল এর উপরে। হ্যাঁ, আর আর একটা থাকবে যেটা তুমি নিজের থেকে বানাতে পারো, মানে ধরো তোমার নিজের এই সব তো ডিজাইন গুলোর উপরে বানাচ্ছো, নিজের একটা কনসেপ্ট থেকে একটা ডিজাইন বানাতে পারো। ঠিক আছে। হুম, আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের স্টুডেন্টস এর কাজ, স্টুডেন্টসরা এরকম আউটপুট আনতে পারবে, তুমি ওরকমই এর থেকেও ভালো কোয়ালিটি আসবে। এই যে দেখো এখানে যে ওয়ালপেপারস গুলো দেওয়া হয়েছে, এগুলোতে যদি আমি একদম রিয়েল ওয়ালে মানে কি বলবো টেক্সচারটা না দিই, মানে ইমেজটা না দিই, তাহলে যখন এই রেন্ডার হবে তখন কি ওই জায়গাটা ফেটে যাবে, বিচ্ছিরি লাগবে দেখতে। মানে আমাকে ওটা আপলোড করে ফটো তুলে আপলোড করতে হবে? হ্যাঁ, মানে তোমার ছবিগুলোকে জোগাড় রাখতে হবে, যদি টেক্সচার দিচ্ছ তো টেক্সচার্স তো আমরা মানে কোম্পানির যে ক্যাটালগস থাকে সেখান থেকেই পেয়ে যাবো, সেটাই অ্যাপ্লাই করতে পারবো। এরপরে আসবো হচ্ছে স্কেচআপে। স্কেচআপটা হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার, যেমন ম্যাক্সটা মডেলিং এন্ড রেন্ডারিং, এটাতেও কিন্তু মডেলিং রেন্ডারিং করা যায়, কিন্তু এখানে ফার্নিচার মডেলিংটা অতটা ভালো হবে না যতটা ম্যাক্সে হবে, এখানে একটু কার্টুনিশ লাগবে। তো আমরা এখানে ফার্নিচার মডেলিং করবোই না, এখানে আমরা করব কি, এখানে আমরা এই
তাড়াতাড়ি, মানে তোমাকে ধরো ক্লায়েন্ট বলছে 10 দিনে আমাকে সব দেখাতে হবে, প্ল্যানও দেখাও, 3D ও দেখাও, ওয়াক থ্রুও দেখাও, আবার তার সাথে সাথে আমাকে সেকশন করেও দেখাও, মানে ডিটেলিংটাও দেখাও, তোমাকে সাইট সুপারভাইজারকে দিতেই হবে, ডিটেলিং কাজ করবে। তো এই এত কিছু তাড়াতাড়ি করবে কি করে? তো আমরা করব কি, এখানে আমরা চাইলে স্ট্রাকচারটা রেডি করে নিতে পারি, এখানে প্ল্যানটা নিয়ে আসলে এখান থেকে 3D বানাতে পারবো, বা রেভিট থেকে মডেল যদি এখানে নিয়ে আসছি এখানেই রেন্ডার করে দিতে পারবো। আর যদি ধরো সিঙ্গেল রুম ডিজাইন করছি, তাড়াতাড়ি বানাতে হচ্ছে, রেডিমেড মডেল পেয়ে যাবো, সেগুলো অ্যাপ্লাই করব, বা ম্যাক্সি মডেল বানিয়ে সেটা নিয়ে আসবো। এরকম ভাবে এটাতেও 3D সেকশন করা যাবে, লেআউট প্রেজেন্টেশন করা যাবে। এবার রেভিটের সমস্যা কি, রেভিটে হচ্ছে আউটপুটটা ওরকম রিয়েল আসবে না, তাই জন্যই ওটাই আমি পুরো জিনিসটা করে ফেলতে পারছি না। এটাতে কিন্তু আমরা মানে যেমন সেকশন, লেআউট প্রেজেন্টেশন সবকিছুই করছি, 3D পার্টও করছি, তার সাথে সাথে রিয়েল লুকটাও আনতে পারছি, আবার তার সাথে সাথে ওয়াক থ্রু একটা ছোট থাকবে। এই যে এইরকম জিনিসটা আসবে। আর এর যে ভিড়ে আর ম্যাক্সের ভিড়ে দুটো কিন্তু আলাদা নয়, মানে দুটো ভিড়ের কাজ মোটামুটি সেমই, দুটোতেই লাইট দেওয়া, মেটেরিয়াল দেওয়া, ভিউ সেট করা, এগুলোই থাকে। যেহেতু দুটো সফটওয়্যার আলাদা তাই দুটোর কাজ আলাদা, বাকি আর কিছু না। এটাতেও এরকম মেটেরিয়াল স্লট থাকবে, এখানে তো মেটেরিয়াল অনেক ইনবিল্টও পেয়ে যাবে, সেগুলো অ্যাপ্লাই করতে পারো। আর টেক্সচার যেরকম বললাম সেম ওয়ে, আমি টেক্সচারটাকে এনে এর মধ্যে অ্যাপ্লাই করে তার মধ্যে গ্লসি ম্যাট এফেক্ট এরকম দিতে পারো। লাইট এফেক্টসও এরকম আলাদা আলাদা লাইট এফেক্টস আমরা ইউজ করতে পারবো। দেখো এখানে আলাদা আলাদা মোডও করা আছে, আমি সান রেফ্লেক্ট করছি, ফল সিলিং লাইটস করছি, শুধু নাইট ভিউ করছি, ক্যামেরা পজিশন থাকবে, ভিডিওতে এরকম ধরনের লুক আসবে। লুক দুটোতেই ভালো আসবে, মানে স্কেচআপ ম্যাক্স দুটোতেই কোয়ালিটি ভালোই আসবে, 19-20 হয়তো ডিফারেন্স, সেটা দেখে বুঝতেও পারবে না। কোনটা শেখা ভালো? দেখো, না ফার্স্টে আমি বলবো ম্যাক্সটা শেখাটা বেটার। ম্যাক্সটা শিখলে কি ফার্নিচার মডেলিং এর ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এবার ম্যাক্সটা করার পরে স্কেচআপটা করা উচিত। স্কেচআপটা করলে আমার স্ট্রাকচারের এরিয়াটা করতে হবে। এবার যদি কি বলতো, এই যে তিনটে মডেলিং সফটওয়্যার বলছি না, রেভিট, 3ds max আর স্কেচআপ, করলে বেসিক্যালি তিনটেই করা ভালো, তাহলে কি জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। এবার তুমি যদি মনে করছো যে তিনটে করবো না, তাহলে অ্যাটলিস্ট যে কোনো দুটো করতে হবে, তার মধ্যে একটা ম্যাক্স রাখো, ম্যাক্সের সাথে ধরো স্কেচআপ, বা ম্যাক্সের সাথে রেভিট, যে কোনো একটা। ম্যাম আরেকটা জিনিস আমি বলছি, ফ্রম বিজনেস পার্সপেক্টিভ, হুম ফার্নিচারে যেমন বেড হয়ে গেল, হুম ওয়ার্ডরোব হয়ে গেল, হুম আর আপনার এইটা টেবিল वगैरह যেটা আপনি হুম দেখাচ্ছেন, হুম ওইটা হয়ে গেল। তো পিপল মানে কি বলতো, বলেন মানে লোকরা এটা বানিয়ে নেয় নিজে, মানে আমাদের থেকে বানিয়ে নিবে বা কিছু করে নেবে, ঠিক আছে, হুম বাট এইটা চেয়ার वगैरह না, হুম। দে ইউজ টু লাইক দে টেন্ড টু বাই ফ্রম দ্য মার্কেট। হ্যাঁ, এবার দেখো তোমাকে তো লুক রেডি করতে হবে, তার জন্য তোমাকে মডেল লাগবে। তোমার যদি মনে হচ্ছে চেয়ারটাও তো ইম্পর্টেন্ট নয়, তাহলে রেডিমেড মডেল ইউজ করে দেবে। যেটা তোমাকে কাস্টমাইজ করতে হচ্ছে সেটাই করো, কিন্তু সেটা অ্যাটলিস্ট জানা থাকা দরকার। আরেকটা জিনিস, আমার আমার মেইন বিষয় হচ্ছে 3D মডেলিং বা যেইটা, হুম, এটা সেলিং পয়েন্টের জন্য না। আমার এইটা আমার দরকার আছে কি, যেন কি আমি নিজে থেকে বুঝতে পারি কি ইট উইল ওয়ার্ক অর নট। হ্যাঁ কোনো সেইটার আইডিয়া আমার জন্য, মাথায় সেটার আছে ইট জন্য, উইল ওয়ার্ক অর। তাই 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 বিষয়টা তাই। আমি আপনাকে বলছি 2 টায়ার 3 টায়ার সিটিতে কেউ আপনাকে ডিজাইনের টাকা দিবে না, হুম, বলবে কি ডিজাইন আমার পুরোটা দরকারই নেই, তুমি এক্সিকিউট নিজে করে করে করতে দাও, হবে। যাও। হ্যাঁ। হ্যাঁ, তো ডিজাইনের আপনিও তো হয়তো কাজ করে, কিন্তু হুম। ডিজাইনের টাকা কেউ দেবে না। সবাই বলবে কি না, তুমি মানে লুকটা ভালো আসলেই হলো, এবার ওই লুকটা ভালো আনার জন্য এইসব করা। না এবার দেখো, এটা না দুই রকম হয়। আমি নিজেও ফ্রিল্যান্সিং এ কাজ করি, যেমন আমি শুধু ডিজাইন করি, আমি এক্সিকিউশনে যাই না, আমি শুধু ডিজাইন করি। তো আমার কাজ থাকে জাস্ট ডিজাইনটা করে নেক্সট পার্টিকে দিয়ে দেওয়া, এবার তারা এক্সিকিউশন করে নেয় বা কিছু। এবার তুমি যখন টোটালটাই করছো সেক্ষেত্রে তোমার ডিজাইনটা অত হয়তো ফোকাস হবে না, কিন্তু এটা পরে গিয়ে সমস্যা হয়। কারণ যখনই আমি এটা তোমাকে বলে রাখছি, যখনই ক্লায়েন্টের সাথে কথা বলবে, এই ডিজাইনটা কিন্তু মূল জিনিস, ঠিক আছে? এটাতে যা ডাউট ক্লিয়ার করানোর, যা কনফিউশন, সব এতেই ক্লিয়ার করে নেবে। কারণ যখন এক্সিকিউশন হয়ে যাবে তারপরে যদি ক্লায়েন্ট বলে না আমার ভালো লাগছে না, তখন কিন্তু ভীষণ বিপদ হয়ে যাবে। তাই জন্য তোমার চেয়ার যদি সাজেস্ট করতে মনে হচ্ছে করে দাও। হ্যাঁ, যেটা তুমি সাজেস্ট করবে সেটা বলে দেবে যে দেখুন আমি এই জিনিসটাই করছি, এইভাবেই এগোবো, তাহলে কিন্তু এটা পরে চেঞ্জ হবে না। কারণ কেউ যদি পরে গিয়ে বলে আমার এই জিনিসটা ভালো লাগছে না, তখন কিন্তু সমস্যা। তাই জন্যই আমরা একটা দেখিয়ে দিই যে এরকম লুকটা আসে। এই যে আমি রুমটার লুকটা দেখছি, ধরো এই চেয়ারটা ক্লায়েন্টের দরকার নেই, ও ধরো এখানে চেয়ার দেবেও না, কিন্তু আমাকে তো রুমটার লুকটাকে কমপ্লিট করতে হবে, তার জন্য আমাকে চেয়ার দিতে হবে। এবার এটা যখন ইম্পর্টেন্ট নয় আমার কাছে, আমি রেডিমেড মডেল ইউজ করে দেবো, কিছু একটা চেয়ার দিয়ে দেবো মোটামুটি যেটা এই লুকের সাথে যাচ্ছে।
সেটা এবার টুকটাক জিনিস এগুলো কার্পেটটা প্রপস। আছে, হ্যাঁ, কার্পেটটা কেউ কেউ ইউজ করবে না না কার্পেটটা। না দেখো এটা এই যে দেখো, ইউজুয়ালি ইন্ডিয়ান ইন্ডিয়ান ওখানে কেউ ইউজ না করে না। দেখো কেউই এই জিনিসগুলো, এগুলো হচ্ছে বেসিক্যালি প্রপস। এই যে যেমন ল্যাপটপ দেওয়া রয়েছে, এই যেখানে ল্যাম্প শেড দেওয়া রয়েছে, পিছনে ফ্রেমস দেওয়া আছে, এগুলো কি অ্যাকচুয়ালি ইউজ করবে? তা তো নয়। ফ্রেমসও নাও ইউজ করতে পারে, এই ল্যাপটপও ওইখানে রাখবে, তার কোনো মানেও নেই। এটা হচ্ছে আমার লুকটা দেখতে ভালো লাগে। কারণ আমি যদি একটা ফাঁকা ঘর দেখিয়ে দিই না, মানে ধরো এই যে কার্পেটটা দিয়েছি, এই যে লুক গুলো আছে, এটাতে আমার একটা মানে একটা বিশ্বাস হচ্ছে আচ্ছা এটা একটা রুম, এটা এরকম দেখতে লাগে, এটা ফিল পেয়ে গেলাম, দিলে এরকম লাগবে। এবার দাও না দাও সেটা তো পরে। হুম, এই যেমন ধরো এটা একটা হসপিটালের রয়েছে, এবার হসপিটালের মধ্যে এই মেশিন গুলোকে তুমি এখন বানাতে বসবে, এগুলো তো বানানোর কোনো দরকারই নেই। এগুলো তো জাস্ট প্রপস, মানে আমাকে দেখাতে হবে যে এই জায়গায় থাকলে জিনিসটা কিরকম লাগে। আমি এগুলো রেডিমেড মডেল বসিয়ে দেবো, লুকটা রেডি হয়ে যাবে ব্যাস। আরেকটা জিনিস হুম, আমি আপনাকে জিজ্ঞেস করতাম, আপনি যেমন এখন ডিজাইনিং এ হুম, কাজ করছেন, যেমন প্রোডাকশনে, যেমন আপনাকে একটা এক্সাম্পল দিই, আমাদের প্রোডাকশনে বহুত টাফ হয় এই এসি পেলমেট। হ্যাঁ, এসি পেলমেটটা যেটা বানানো হুম, হয়, বলো বলো আমি ওটা শুনছি, বলো। প্রচুর টাফ হয় actually হ্যাঁ, বানাতে। হ্যাঁ, তো ওর কি ডিটেল দেখো যদি ডিটেল এই ডিজাইনিং वगैरह করানো আপনারা হয়, আমরা দিতে পারেন? করাই, আমরা করাই। এবার সেটার জন্য হচ্ছে রেভিট এমইপি সফটওয়্যারটা লাগে। এমইপি হচ্ছে যেমন তোমার এইচভিএসি যা থাকে, যেমন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড প্লাম্বিং, ওই পার্টের সব ডিজাইন গুলোই আমরা 3D তে দেখাতে পারি রেভিট এমইপি। মানে আমি যে এসি ডাক্টস গুলো বা কিচেন চিমনির ডাক্টস গুলো যেগুলো দেখাচ্ছিলাম না, ওইগুলো 3D তে আমরা ওরকম ভাবে শোকেস করতে পারি রেভিট এমইপি তে, হ্যাঁ, উইথ মেজারমেন্টস, মানে তোমার কতটা কি লাগবে কিন্তু সেগুলো দিয়ে। এগুলো মানে হয়তো লুকিয়ে থাকবে। হ্যাঁ, কিন্তু তোমাকে তো ওটা জিনিসটা হয়তো করতে হবে। মানে বিহাইন্ড দ্য করে থাকে। হ্যাঁ, এবার তুমি যদি ওইটার কাজ করছো, তাহলে তোমাকে ওটা নিয়ে জানতে হবে, তাহলে তুমি রেভিট এমইপিটা অ্যাড করে নিতে পারো তোমার এটার সাথে। ওটা কি বললেন, ওটা রেভিট রেভিট এমইপি, এমইপি। কি নাম? রেভিট এমইপি। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, অসুবিধা নেই, আপনারা তোমার যার সাথে রেভিট শুনতে পেলাম না, আরেকটা বলো। আপনার, যেমন আপনি তো ফ্রিল্যান্সিং করছেন, তো হ্যাঁ, আপনি কি রেভিট এমইপিটা না আমি করেন না রেভিট এমনি? এমইপি ইউজ করি না, রেভিট এমইপির জন্য অন্য লোক রয়েছে, তারা ওই পার্টটা দেখে নেয়। আমি শুধু ডিজাইনিং পার্টে রয়েছি, মানে আমি ডিজাইনিং করি, এক্সিকিউশনের পার্টে কিছুটা হেল্প করি। আমি মানে এইচবিএসি পার্টটা অন্য লোক দেখে নেয়, যে সাইট সুপারভাইজার থাকে সেই সেই বেসিক্যালি ওই জিনিসটা দেখে। এবার দেখো তুমি যেহেতু নিজেই সব জিনিসটা দেখছো, তোমাকে ওই জন্যই সব পার্টটা দেখতে হচ্ছে, যেটা আমি বুঝতে পারছি। এবার দেখো সবকিছুই একটু একটু করে জেনে রাখো, তুমি তো এখন নতুন স্টার্ট করেছো। সবকিছুই যদি তুমি একটু একটু জেনে রাখো, তোমাকে এখনো অনেকগুলো জিনিস জানতে হবে, টাইম লাগবে, তার জন্য এক্সপিরিয়েন্সও লাগবে। তো সেটা হবে, অসুবিধা নেই। একটু একটু করে জিনিসগুলোতে এগো, ঠিক আছে? আগের ডিজাইন তোমার যদি মনে হচ্ছে এইচবিএসসি পার্টটা বেশি দরকারি এখন, মানে এমইপিটা তুমি বেশি তাড়াতাড়ি শিখলে ওই পার্টটায় কাজ করতে পারে, তাহলে তুমি ওটাকে অ্যাড করে নাও। আর যদি মনে করছো ওটা কিছুদিন পরে করলে হবে, তাহলে ওটা পরে করো, আগে ডিজাইনটাকে ক্লিয়ার করো না। মানে তুমি আগে 3D করতে শিখে গেলে, ব্যাপারগুলো বুঝে গেলে কি করবে না করবে, তখন ওটা আবার শিখে নাও, শিখে নিয়ে এবার ওটার অ্যাপ্লিকেশন করতে পারবে, তাহলে কি তোমার নিজের বুঝতে সুবিধা হবে। ম্যাম মেন ব্যাপারটা কি হচ্ছে না, মানে আমাদের তো যেটা প্রোডাকশনে বেশি হেল্প করবে ওইটা হলে স্টার্টিংতে। আচ্ছা, তাহলে তুমি রেভিট এমইপিটা এখনই অ্যাড করে নাও। তাহলে তুমি একটা কাজ করো, তুমি রেভিট এমইপি দিয়েই স্টার্ট করো, তোমার ডিজাইনটা তো চলতেই থাকবে, তুমি এটা আস্তে আস্তে করবে, যেহেতু তুমি অটোক্যাডটাও করেছো, 3D মডেল গুলোও করবে। তো এই যে রেভিট সফটওয়্যারটা তোমাকে দেখাচ্ছিলাম না, ওটা রেভিটেরই পার্ট হবে। দেখো এই যে রেভিটটার অ্যাকচুয়ালি অনেকগুলো পার্ট থাকে, যেমন রেভিট আর্কিটেকচার তোমাকে দেখালাম, যেখানে আমরা এই পুরো আর্কিটেকচারের ডিজাইনিং এর পার্টটা করছি। এবার এই বিল্ডিং পার্টটা তুমি ফার্স্টে বানাবে, তার মধ্যে গিয়ে তুমি যেমন কিচেনে, বাথরুমে, যেখানে যেখানে তোমার পাইপিং যাচ্ছে বা কিছু, সেইগুলোর তুমি 3D লুকসটা দেখাবে। এবার সেটা রেভিট এমইপির মধ্যে হবে, এমইপিটা এরই পার্ট। আর এইদিকে যেমন আমরা তোমাকে আমি স্কেচআপটা দেখাচ্ছিলাম, স্কেচআপের লুক দেখালাম, এটার সাথে সাথে ফটোশপটাও একটু থাকবে। ফটোশপে আমরা এরকম ধরনের প্ল্যান রেন্ডার করবো, যেটা ক্লায়েন্টকে দেখাবো। আর টাচ আপ মেইনলি ব্যাকগ্রাউন্ড, কিছু লাইট এফেক্টস চেঞ্জ করা, উইন্ডোর বাইরের ভিউ, মানে বেসিক্যালি আমার ইমেজটা পারফেক্ট করতে যতটা লাগবে সেইটুকুই আমরা এখানে করবো। বাকি অত ফটোশপের আমাদের মানে এরকম নয় যে খুব হার্ডকোর ডিটেল দরকার, জাস্ট টাচ আপ করতে যতটা লাগবে ততটা। আর এর সাথে সাথে স্কেচআপে একটা ওয়াক থ্রু হয়, আমি ওয়াক থ্রুটাও দেখাই।
ওয়াক থ্রুটা ধরো কোথাও বাজেট কম, টাইম কম, সেখানে তোমাকে ওয়াক থ্রু দিতে বলছে, সেক্ষেত্রে এই ওয়াক থ্রুটা ইউজ করতে পারো। এটা বানাতে বেশি টাইম লাগবে না, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে। এটা কিন্তু একটু কার্টুনিশ দেখতে লাগছে, মানে এরকম নয় যে খুব রিয়েল লুক আছে, কার্টুনিশই লাগছে, কিন্তু বোঝানো যাচ্ছে ফল সিলিং এর প্যাটার্ন এরকম হবে, ফার্নিচার্স গুলো এরকম ভাবে প্লেস হবে, এরকম ভাবে মোটামুটি একটা আইডিয়া দিতে পারবো ক্লায়েন্ট। এবার এরপরেও যদি ক্লায়েন্ট বলছে না আমার একদম অ্যাম্বিয়েন্ট লুক দিয়ে কিরকম লাইটস থাকবে পুরো ফিলটা চাই, তখন আমরা যাব লুমিয়ান সফটওয়্যারে। লুমিয়ানটা শুধুমাত্র ওয়াকথ্রু এর জন্যই ইউজ হয়। আর লুমিয়ানে কিছু মডেলিংও করতে হয় না, আমরা এই রেভিট, 3ds ম্যাক্স বা স্কেচআপে যে মডেলগুলো করব, সেই মডেলগুলোকে ওখানে নিয়ে গিয়ে ওখানে ওর মধ্যে ওয়াকথ্রু পার্টটা পুরো রেডি করব। আমি লুমিয়ানটাও একবার দেখাচ্ছি। আপনি যে ডিজাইনটা করছেন বা আপনাদের ক্লায়েন্টের সাথে হুম। ইন্টারাকশন করতে হয়, যেমন কেউ যদি দূরের সাইট হচ্ছে, সেক্ষেত্রে আমরা ফোনে ইন্টারাকশন করি, আর যদি আশেপাশে হচ্ছে তাহলে সেখানে তো মানে গিয়েই দেখে নিচ্ছি। আর ম্যাম আরেকটা জিনিস হুম। আমার কথা হুম। ছিল, যেমন একটা কস্টিং ব্যাপারটা আছে, হ্যাঁ। তো ওই কস্টিং এর ক্যালকুলেশন এর কিছু আছে যে হ্যাঁ, আমি কেউ ওইটাই যদি তোমাকে ফার্স্টে বলেছিলাম, তুমি বোধহয় ওভারলুক করে গেছো। রেভিট যে সফটওয়্যারটা, ওটাতেই এস্টিমেশন করা যায়। ওটার মধ্যে ধরো কত অ্যামাউন্ট দিতে চাও, অ্যামাউন্ট, প্রাইসিং ওগুলো দিয়ে দিলে ওখান থেকেই তুমি পেয়ে যাবে। নর্মালি তো এক্সেলে করে সবাই, এবার এক্সেলে করলে তোমাকে পুরো ব্যাপারটাকে ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করে অনেক কাণ্ড করে করতে হচ্ছে। রেভিটে ওটা তাড়াতাড়ি হয়ে যাবে, অসুবিধা নেই। যেমন হ্যাঁ, যেমন একটা কিছু বানাচ্ছি, কত স্কোয়ার ফুট হুম। প্লাই লাগছে, তার সাথে ওয়েস্টেজ কত হচ্ছে, ওগুলো অ্যাড ঠিক করে সব। ঠিক এগুলো সবই রেভিটে যাবে। এই রেভিট সফটওয়্যারটা ওই জন্যই বিম মডেলিং সফটওয়্যার, মানে এটা কি বলতো, আর্কিটেক্ট, সিভিল ইঞ্জিনিয়ারদেরও লাগে তো। তো সব রকম, মানে এটাতে বেসিক্যালি বিল্ডিং এর ফাউন্ডেশন ডিটেইলিং, কলাম ডিটেইলিং সব দেওয়া যায়। এবার আমরা শুধু একটা পার্ট ইউজ করছি 3D পার্ট হিসেবে। এবার তুমি যদি ওটাকে চাইছো ওর মধ্যে এইচভিএসি পার্টটা করতে, সেটা করতে পারবে রেভিটে মিপিতে। এস্টিমেশনটা তো ওর মধ্যে থাকবেই, সেটা তো করতেই পারছো। তো এই জিনিসগুলো তুমি রেভিটটা করো, আমি বলবো তোমার জন্য রেভিটটা দরকারি হবে, সব দিক থেকেই ইউজফুল হবে। 3D মডেলিং এর ক্ষেত্রেও, এস্টিমেশনের ক্ষেত্রেও, এইচভিএসি করার ক্ষেত্রেও সব দিক থেকেই লাগবে। রেভিট করো, তার সাথে সাথে 3ds ম্যাক্স করো, সেটা বেটার। ম্যাম এতে কোনো ইন্টার্নশিপ আছে? হ্যাঁ, এই সাপোজ যে আমি হ্যাঁ 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 হ্যাঁ, actually আমি তো বড় বড় জায়গায় অবভিয়াসলি। টু টায়ার সিটিতে পাবো না, হুম। বা কোনো না, তোমাকে টাউনের আগে মধ্যে জিনিসটা তাদের জানতেও তো এত হবে। বড় প্রজেক্ট পাবো না। না, তোমাকে আগে তো জিনিসটাকে তো বুঝতে হবে আগে, যে কিরকম হয় আসলে, একটু দেখি কিরকম নতুন নতুন প্যাটার্ন হয়, সেগুলো তোমাকে বুঝতে হবে। আমাদের এখান থেকে ইন্টার্নশিপেরও ফ্যাসিলিটিস রয়েছে। তুমি যে স্যার বা ম্যামের সাথে কথা বলে, ওনাদের সাথে একবার কথা বলে নিও, ওরা তোমাকে মানে সাজেস্ট করে দেবে। আমার আমার জব চাই না, আমার হ্যাঁ ইন্টার্নশিপ হ্যাঁ, পেলেই হলো। ওই সেটাই, তুমি যেমন কিছুদিন করে নিলে, ফ্রিল্যান্সার যাই সব তাই তাই just তুমি আমার help। নলেজটা চাইবে। একদম একদম। তো এটা যেরকম আমি লুমিয়ানেরটা দেখাচ্ছিলাম, এটা যেমন দেখলে, এটা পুরো একদম চারদিক থেকে ঘুরে দেখানো যাচ্ছে, পুরো একটা ওয়াক থ্রু এর পার্ট। এখানে কিন্তু জাস্ট আমরা এখানে ওয়াক থ্রু এর পার্টটা করব, বাইরে যেমন অ্যাম্বিয়েন্সটা রেডি করব, লোকজন হাঁটাচলা করছে দেখাতে পারবো, ওই পুরো ভিউটা এখানে রেডি করবো, মডেলিং এখানে করবো। এটা চাইলে আমরা সাউন্ড এফেক্ট দিতে পারি। এর ভিডিওর জন্য আমরা এর 1 মিনিটের ভিডিওর জন্য 20 to 30,000 চার্জ করতে পারি। মানে ধরো তুমি ফ্রিল্যান্সিং এ শুধু ডিজাইনিং এর কাজ করছো, সেক্ষেত্রে জাস্ট ভিডিওর জন্য তুমি চার্জ করতে পারবে 20 to 30,000। আর ডিজাইন কোয়ালিটি যদি আরো বাড়ে তাহলে আরো বেশি করা যাবে, কারণ এটা তোমার বানাতে যেরকম টাইম লাগবে, এটার কোয়ালিটিও কিন্তু সেরকম আসবে। আমি আর একটাও ভিডিও দেখাচ্ছি, তাহলে বোঝা যাবে। সাউন্ড এফেক্টটা দিচ্ছি। এবার এই লোকজন, গাড়ি ঘোড়া, এগুলো সব এর মধ্যেই থাকবে, এগুলো আলাদা কিছু না, এগুলো প্রপস এর মতো। আমাদের মেন হবে বিল্ডিং, মানে আমার যে এরিয়াটা বা যে মডেলটা রেডি করছি সেটা যেন পারফেক্ট হয়। এই এই যে ল্যান্ডস্কেপ দেখতে পাচ্ছি, আমি এখানে ল্যান্ডস্কেপও পেয়ে যাবো, মানে আমি মডেলটাকে এনে জাস্ট ওই ল্যান্ডস্কেপে বসাবো, এবার গাছপালা এখান থেকেই আমরা অ্যাড করে দেবো যেমন দরকার, টোটাল ভিউটা এখানে বানাবো।
এইটা যখন তুমি ক্লায়েন্টকে দেখাবে, ক্লায়েন্টের আর কিছু বলার জায়গা থাকবে না, সব দিক থেকে বুঝতে পারবে ভিতরে বাইরে কিভাবে ঘুরে যাবে, কিরকম কি আলো হবে সব। আর ফার্স্টে তো আমরা দিচ্ছি, রেন্ডার্স গুলো দিচ্ছি, লুক গুলোতে দিচ্ছি, তাতেও একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাচ্ছে। সবই তো মোটামুটি তোমার এই সফটওয়্যার গুলোই থাকবে। তুমি রেভিট, 3ds ম্যাক্স, স্কেচআপটা যদি করতে চাইছো করতে পারো, ভালোই হবে, অসুবিধা হবে না। আর না হলে রেভিট এন্ড 3ds ম্যাক্স তো করোই, তার সাথে ফটোশপ এন্ড লুমিয়া। ওকে, আমি যে স্যার বা ম্যামের সাথে আপনি বলো। আপনাকে আপনি আমাকে একবার হ্যাঁ বলো বলো। আপনি এবার আমাকে স্টার্টিং থেকে বলেন হ্যাঁ, কি 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 আমার করতে করতে হবে। ওকে। তোমার হবে হচ্ছে অটোক্যাড, তুমি জানো রেভিট আর্কিটেকচার লাগবে, রেভিট এমইপি লাগবে, তার সাথে সাথে তোমার 3ds ম্যাক্সটা দরকার হবে। এই যে আমি আমি তোমার চিন্তা নেই, আমি বলে দেবো, অসুবিধা নেই, আমি বলে দেবো ওনাকে, আমি বলে দেবো, চাপ নেই। এই যে রেভিটের মধ্যে রেভিট আর্কিটেকচার প্লাস এমইপি দুটোই থাকবে, তার সাথে থাকবে 3ds ম্যাক্স উইথ ভিরে, স্কেচআপ উইথ ভিরে, ফটোশপ এন্ড লুমিয়া। আমি এগুলো ওনাকে বলে দিচ্ছি, উনি আপনাকে কল করে নেবে, কল করে তুমি ওনাকে বলে দিও যে কি কি ডিটেলস তুমি জানতে পেরেছো, তোমার কি ওটা ভালো লাগছে, কোনটা করতে চাইছো, উনি সেই অনুযায়ী বলে দেবে, অসুবিধা। ওকে, আমি তাহলে মিটিংটা ক্লোজ করলাম। ওকে, থ্যাংক ইউ।